ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমি নতুন একটা রেকর্ডেড ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিও ক্লাসের টপিকস হচ্ছে অত্যন্ত ইন্টারেস্টিং একটা টপিকস, খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভিং। ঠিক আছে, তোমরা জানো বিগত বেশ কয়েক বছর 4 বছর ধরে খুলনা ইউনিভার্সিটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ভুক্ত সাথে পরীক্ষা হতো। গত বছর অর্থাৎ 24-25 সেশনে খুলনা বিশ্ববিদ্যালয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নেই। তো এককভাবে ভর্তি পরীক্ষায় আমরা এই ইউনিট, যেটা ইঞ্জিনিয়ারিং ইউনিটের ফিজিক্স কোশ্চেন সলভটা দেখবো আজকে। এই ইউনিটের ফিজিক্স কোশ্চেন সলভ। প্রথম কোশ্চেনটা কি দেখো। প্রথম কোশ্চেন বলছে কারশফের দ্বিতীয় সূত্র নিচের কোনটির সংরক্ষণ নির্দেশ করে? কারশফের দ্বিতীয় সূত্র নিচের কোনটির সংরক্ষণ নির্দেশ করে? আচ্ছা, আমাদের কারশফের দ্বিতীয় সূত্রটা দেখি। দ্বিতীয় সূত্রটা আমরা জানি কারশফের দুইটা সূত্র, একটা হচ্ছে কারশফস কারেন্ট ল কেসিএল, আর একটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল কেভিএল। এটাই হচ্ছে দ্বিতীয় সূত্র, কারশফস ভোল্টেজ ল। এটা দ্বিতীয় সূত্রটা হচ্ছে এইটা যদি ই হয়, এটা আই পরিমাণ কারেন্ট আর এর ভিতর দিয়ে যায়, তাহলে দ্বিতীয় সূত্রটা এমন হচ্ছে কোনো বদ্ধ বর্তনীর ক্ষেত্রে কারশফের কারেন্ট ভোল্টেজ ল মানে দ্বিতীয় সূত্রটা সবসময় বদ্ধ বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য, সবসময় বদ্ধ বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বদ্ধ বর্তনীতে তাদের রোধ এবং আনুষঙ্গিক কারেন্টের গুণফলের সমষ্টি, রোধ আর আনুষঙ্গিক কারেন্টটা কি আই, তার মানে আই আর গুণ করলাম তার সমষ্টি, মানে সামেশন ইকুয়াল টু সামেশন অফ ই। ঠিক আছে, সামেশন অফ ই। দ্বিতীয় সূত্র বলছে কোনো বদ্ধ বর্তনীর রোধ এবং তাদের আনুষঙ্গিক কারেন্টের গুণফলের সমষ্টিটা হচ্ছে মোট তড়িৎচালক শক্তির সমষ্টির সমান। দেখো তড়িৎচালক শক্তি কতটা আসছে, তার মানে দ্বিতীয় সূত্র থেকে শক্তি সংরক্ষণ করে। ভরবেগ বলে এখানে কোনো টার্ম নাই, আধান বলে কোনো কিছু নাই, ভর বলেও কোনো কিছু নাই। তাহলে কারশফের দ্বিতীয় সূত্র থেকে শক্তি সংরক্ষণ নির্দেশ করে। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন কি বলে, আদর্শ তাপমাত্রা ও চাপে একটি গ্যাসের চাপ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বেড়ে 2.25 গুণ হলো, চূড়ান্ত চাপ কত? গ্যাসের চাপ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2.25 গুণ হলো না, এটা হচ্ছে গ্যাসের আয়তন। এখানে আয়তন হবে, এখানে একটু মিস্টেক আছে। বলছে আদর্শ তাপমাত্রা চাপে একটি গ্যাসের আয়তন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বেড়ে 2.5 গুণ হলে চূড়ান্ত চাপ কত? এখন চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি? চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, তাহলে V1 সমান P2 V2, V1 সমান কি? V1 সমান P2 V2। এখান থেকে চূড়ান্ত চাপ মানে P2 শেষে, তো P2 ইকুয়াল টু P1 ইন্টু কি V1 বাই V2 আর গামা, সরি এখানে গামা তো আছে, P1 টু দি পাওয়ার গামা সমান P2 V টু দি পাওয়ার গামা, আর P2 ইকুয়াল টু P1 ইন্টু V1 বাই V টু দি পাওয়ার গামা। P1 কত? P1 হচ্ছে আদর্শ চাপ বা প্রমাণ চাপ কত? 101/325 বা 1 ইন্টু 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আর V1 V2 বলছে কি বেড়ে 2.5 গুণ হচ্ছে, 2.5 গুণ মানে এটা যদি 1 হয় এটা হচ্ছে 2.5, আর গামার মান কত দিয়ে আছে? গামার মান 1.4। ওকে, এটা 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 1 বাই 2.5, তারপর আছে 1.4। এটা যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটরের ব্যবহার ছিল, তো ক্যালকুলেটর টাইপের কোশ্চেনটাই দিয়েছে। আমার অফিসে এই মুহূর্তে
ক্যালকুলেটর নাই, এই কারণে আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, তোমরা ক্যালকুলেটর চেপে করে নিও, ঠিক আছে। পরেরটা দেখি, একটি ট্রানজিস্টারের কমন বেস সংযোগে দেওয়া আছে ইমিটার কারেন্ট মানে কি আইই এর মান, তারপর বলছে কি বেস কারেন্ট মানে আইবি এর মান, এত হলে ইমিটার কারেন্ট এবং বেস কারেন্টের মান এত হলে কারেন্ট বিবর্ধক গুণাঙ্ক আলফা এর মান কত, কারেন্ট বিবর্ধক গুণাঙ্ক আলফা এর মান কত। আমরা জানি আলফা ইকুয়াল টু আইসি বাই আইই, আলফা ইকুয়াল টু আইসি বাই আইই। এখন আই কত দেওয়া আছে, ইমিটার কারেন্ট 0.85, আইসি এর মান দেওয়া নেই, কালেক্টর কারেন্ট দেওয়া নেই, আমরা জানি না আই ইকুয়াল টু আইবি যোগ আইসি or আইসি ইকুয়াল টু আই মাইনাস আইবি। এখন আই কারেন্ট কত, 0.85 থেকে 0.5 বাদ দিলে 0.8, ঠিক আছে। তাহলে আলফার মান এটা 1 থেকে ছোট হবে, মেবি এটা হবে 0.94, এটা ক্যালকুলেশন করলে এটা 80 কে 85 দ্বারা ভাগ করলে 0.94 বিবর্ধক গুণাঙ্ক আলফার মান। পরেরটা দেখি, বলছে কালারটা চেঞ্জ করে নি। আচ্ছা, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ুচাপে গলিত বরফে মানে কি এক্স আইস এর মান, তারপর শুষ্ক বাষ্পে মানে এক্স স্ট্রিম এর মান, থার্মোমিটারটি 51 ডিগ্রি প্রদর্শন করে, তখন এক্স থিটার মান হলো এর প্রকৃত মান কত। আমরা জানি সি বাই 100 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 180 ইকুয়াল টু কে মাইনাস 273 বাই 100 ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস বাই এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস। ভালো করে দেখো, যখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের অঙ্ক আসে তখন এক্স থিটা মাইনাস এক্স আইস বাই এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস। এক্স আইস মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে মানটা দেওয়া থাকে, রোধের অঙ্ক হলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ, চাপের অঙ্ক হলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ, তাপমাত্রার অঙ্ক হলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রাটা যেটা থাকবে। আর এক্স স্ট্রিম মানে কি শুষ্ক বাষ্পে বা 100 ডিগ্রিতে যে মানটা দেওয়া থাকবে, শুষ্ক বাষ্পে বা 100 ডিগ্রিতে যে মান দেওয়া থাকবে, ঠিক আছে। রোধের অঙ্ক থাকলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে রোধটা দেওয়া থাকবে সেটা এক্স স্ট্রিমের মান। আর এক্স থিটার মান হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার যেটা প্রদর্শন করে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার যে পার্ট দেয় সেটা হচ্ছে এক্স থিটার মান, ওকে। মানে তৃতীয় মানটা হচ্ছে এক্স থিটার মান। এইটার সাথে আমরা তুলনা করব কার, দেখো সেন্টিগ্রেড স্কেলের কথা বলা থাকলে সি বাই 100 সাথে, যদি ফারেনহাইট স্কেলের কথা বলা থাকলে তাহলে এফ মাইনাস 32 বাই 180, আর কেলভিনের কথা বলা থাকলে কে মাইনাস 273 বাই 100। আর যদি কোনো স্কেলের কথা না বলা থাকলে তার মানে আমরা সেন্টিগ্রেড স্কেলের সাথে তুলনা করব। এখানে দেখো প্রকৃত মান কত ডিগ্রি সেন্টিগ্রেড মানে সেন্টিগ্রেডে, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় সি বাই 100 ইকুয়াল টু এক্স থিটার মান 51 মাইনাস এক্স আইস এর মান 4 বাই 98 মাইনাস 4, তাহলে দাঁড়ালো কি দেখো 47 বাই 4 বাদ দিলে 94, এখান থেকে কত আসে হাফ, আর 100 এর পাশে গুণ হয়ে যায়, তার মানে 50, কত হবে 50 প্রকৃত মান। এটা এই মানটা বলছে নিচের কোনটির মধ্যে ডাইপোল আকর্ষণ বিদ্যমান। হ্যাঁ, ডাইপোল আকর্ষণ বিদ্যমান হচ্ছে NH3 এর ভিতরে ডাইপোল আকর্ষণ বিদ্যমান। এখানে যতগুলো আছে তার ভিতরে ডাইপোল আকর্ষণ হচ্ছে NH3 এর ভিতরে। পরেরটা দেখো, কাজের মাত্রা কোনটি, কাজের মাত্রা হচ্ছে কাজ W ইকুয়াল টু আমরা কি জানি
কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস জানে, কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস মানে বল এবং সরণের উপাংশ। তাহলে বলের একক মাত্রা কি, বলের মাত্রা কি এম এল টি মাইনাস ওয়ান জানি, আর সরণের মাত্রা আবার এল, আলটিমেটলি এম এল স্কোয়ার টি মাইনাস সরি বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, মিসিং করছি কেন, বল মানে ভর বণ্টন মানে এম এল টি মাইনাস টু, সরি আন্তরিকভাবে দুঃখিত। বলের মাত্রা এম এল টি মাইনাস টু আর সরণের মাত্রা এল, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু, এটা হচ্ছে কাজের মাত্রা, এটাই কাজের মাত্রা। কোন অপশনে আছে? অপশন সিতে আছে, এম এল স্কোয়ার টি মাইনাস টু, সে অপশন। পরেরটাই বলছে যদি রেডিয়নের অর্ধ জীবন 4 দিন হয়, মানে টি হাফের মান 4 দিন হয়, তবে গড় জীবন টাও ইকুয়াল টু হট, সেটা জিজ্ঞাসা করছে। অঙ্কটা হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার মডেল। আমরা জানি টি হাফ সমান 0.693 বাই ল্যামডা ইকুয়াল টু 0.693 টাউ। এখন দেখো অর্ধ জীবন বা অর্ধায়ু দেওয়া আছে, গড় জীবন দিয়েছে, গড় জীবন হচ্ছে টাউ, তাহলে টাউ ইকুয়াল টু টি হাফ, টাউ ইকুয়াল টু কত, টি হাফ বাই 6.93, তো টি হাফের মান 4 কে 0.693 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই কাঙ্ক্ষিত উত্তর। তো তোমাদের যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর আছে, তোমরা ক্যালকুলেটর ধরে ক্যালকুলেশন করে নিও, ওকে। পরেরটায় বলছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি চার্জিত গোলকের কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্র এত হলে গোলকটিতে চার্জের পরিমাণ কত? চার্জের পরিমাণ কত ন্যানোকুলম? হ্যাঁ, এটা আছে। দেখো ব্যাসার্ধ দিয়ে আছে কত, ব্যাসার্ধ দিয়ে আছে 15 সেন্টিমিটার, গোলকের কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরত্বে, মানে দূরত্ব দেওয়া আছে কত, 20 সেন্টিমিটার হলে বৈদ্যুতিক ক্ষেত্রের পাবল মানে ই এর মান আছে। আমরা জানি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট মানে 9 × 10⁹ কিউ বাই আর স্কয়ার। এখন ই এর মান কত, 6 × 10⁻³ ইকুয়াল টু 9 × 10⁹। চার্জের মান কত বের করতে বলছে, আর এর মান কত বলো তো? আর এর মান এখানে এই জায়গাটা হচ্ছে ব্যাসার্ধের জায়গা, সেখানে ব্যাসার্ধের মান হচ্ছে 15 সেন্টিমিটার, আর ব্যাসার্ধের চেয়ে বড় মান দেওয়া আছে মানে 20 সেন্টিমিটার দূরত্বে প্রাবল্য বের করতে বলছে, তাহলে এখানে 20 সেন্টিমিটারে বসবে। 20 সেন্টিমিটার মানে কত, 0.2 তার স্কয়ার, ওকে, 0.2 তার স্কয়ার। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো কিউ ইকুয়াল টু 6 × 10⁻³ ইন্টু 0.2 তার স্কয়ার বাই 9 × 10⁻৯। তোমরা ক্যালকুলেটর সেটা মানটা বের করে নাও। আশা করি তোমরা বুঝছো, অসুবিধা হওয়ার কোনো কথা না। পরের কোশ্চেন বলছে কি, যেখানে অভিকর্ষ ত্বরণ এত সেখানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 6, হ্যাঁ। অভিকর্ষ ত্বরণ 9.8, অভিকর্ষ ত্বরণ আমরা জানি যে ফিক্সড 9.8 হলে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? আমাদের সেকেন্ড দোলকের দৈর্ঘ্যটা মুখস্থ আছে, হ্যাঁ। টি ইকুয়ালটা আমরা জানি 2π√L/g, তারপরে একটু বের করার চেষ্টা করি, এল এর মান চেয়েছি। তো দেখো এই রুটটা ক্যান্সেল করতে গেলে স্কয়ার করতে হবে, তাহলে টি স্কয়ার ইকুয়াল টু 4π² L/g, আর এল ইকুয়াল টু কি দাঁড়ালো, টি স্কয়ার জি বাই 4π²। এখন সেকেন্ড দোলক মানে দোলনকাল কত, 2 সেকেন্ড, এর স্কয়ার করলে 4, জি এর মান 9.8/4 ইন্টু 3.14 তার হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে আসে 992 সেন্টিমিটার মতো, ঠিক আছে, 992 সেন্টিমিটার মতো। তো 992 মানে 0.99 মিটার আসে,
0.99 মিটার। এখানে কত 99 মিটার, তাহলে এটা উত্তর হবে না। এটা দেখো মিটার স্কোয়ার, আগেই বাদ। দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের একক কখনো মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার হবে না, তার মানে আগেই বাদ। এটা ওকে। আমাদের সবার মুখস্থ আছে যে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত 0.992 মিটার বা 992 সেন্টিমিটার। আমাদের সবার মুখস্থ আছে, মুখস্থ না থাকলে আমরা এভাবে অঙ্ক পারবো। পরেরটা বলছে ধারকের ক্ষেত্রে কোনটি সঠিক, মানে ধারকের সঞ্চিত শক্তি বা ডাব্লু, সঞ্চিত শক্তি ই বা ডাব্লু ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার ইকুয়াল টু হাফ কিউবি ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার ভাগ সি। আমরা জানি ধারকের সঞ্চিত শক্তি ই বা ডাব্লু ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার বা হাফ কিউবি বা হাফ কিউ স্কয়ার ভাগ সি। এখানে কি আছে দেখো, হাফ ভি সি স্কয়ার, না হতে পারে না, হাফ এটা হতে পারে না, হাফ ভি স্কয়ার সি মানে সি ভি স্কয়ার। রাইট অ্যান্সার হচ্ছে সি অপশন। ঠিক আছে, রাইট অ্যান্সার সি অপশন। পরেরটা দেখি, বলছে তাপগতিবিদ্যার কোন সূত্র ভিত্তি করে থার্মোমিটার তৈরি হয়েছে। তাপগতিবিদ্যার তিনটা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে শূন্যতম সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে মানে 2 নম্বর সূত্র আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এই হচ্ছে তিনটা সূত্র। এখন তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে? হ্যাঁ, প্রথম সূত্র আছে কাজ তাপের সমানুপাতিক, কাজ হচ্ছে তাপের সমানুপাতিক বা কাজ তাপের সমতুল্য। আচ্ছা, আর দ্বিতীয় সূত্র থেকে আমরা রেফ্রিজারেটর বা এই ধরনের ধারণাটা পাই। আর তাপগতিবিদ্যার কোন সূত্র ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? শূন্যতম সূত্র ভিত্তি করে। কোন সূত্র ভিত্তি করে? শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নিশ্চয় মনে আছে যে দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমাবস্থায় আনলে তারা পরস্পর কি একই তাপমাত্রায় থাকবে। ঠিক আছে, দুইটা বস্তুকে তৃতীয় কোনো বস্তুর সংস্পর্শে আনলে পরস্পর একই তাপীয় সমাবস্থায় থাকবে। ঠিক আছে, দুইটা বস্তুকে আমরা তৃতীয় কোনো বস্তুর সংস্পর্শে আনলে ওই দুই বস্তু পরস্পর তাপীয় সমাবস্থায় থাকবে। ওইটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আর তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অনুসারে থার্মোমিটার তৈরি করা হয়েছে। পরেরটা দেখি, 900 কেজি ভরের একটি লিফট এত কেজি ভরের বোঝা সহ 10 সেকেন্ডে নিচতলা থেকে 18 তলায় 75 মিটার ওঠে। লিফটের ক্ষমতা কত কিলোওয়াট? যেহেতু উচ্চতা আছে তাহলে লিফটের ক্ষমতা ইকুয়াল টু mgh বাই টি। দেখো এখানে এম কত আছে, 900 কেজি ভরের একটি লিফট 350 কেজি ভরের বোঝা নিচ্ছে। আলটিমেটলি তাহলে ভর হবে 900 প্লাস 350, জি কত 9.8, এইচ হচ্ছে উচ্চতা, এইচ কত উচ্চতা 75 মিটার ওঠে। কত মিটার ওঠে? 75 মিটার। 18 তলা, নিচতলা থেকে 18 তলা এর উচ্চতা দেওয়া আছে, টোটাল উচ্চতা 75 মিটার। তাহলে কয় তালা সেটা ব্যাপার না। বাই টাইম কত দিয়ে আসছে? 100 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে ওয়াট, আর কিলোওয়াট নিতে গেলে 1000 দ্বারা ভাগ। এই ওয়াটকে 1000 দ্বারা ভাগ করলে তুমি কিলোওয়াট পাবা। তো ক্যালকুলেটর থেকে একটু পড়ে নিও। ওকে, কি বলে? গ্যাস প্রসঙ্গে পিভি কি নির্দেশ করে? গ্যাস প্রসঙ্গে মানে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের কনসেপ্ট থেকে কোশ্চেনটা আসছে। গ্যাস প্রসঙ্গে মানে গ্যাস রিলেটেড টপিকস এর ক্ষেত্রে পিভি কি নির্দেশ করে, তাই তো? আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু কি জানি? এনআরটি, সবাই জানে। আবার জানি কি ইকুয়াল টু 3/2 আরটি। এনআরটি, এন থাকলে এনআরটি। গতিশক্তি ইকে ইকুয়াল টু, গতিশক্তি
ই কি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, গতিশক্তি ই কে বা শক্তি ইকুয়াল টু 3/2 এনআর। দেখো তো এখানে কি এনআরটি ইকুয়াল টু কি পিভি, তাহলে আমি লিখতে পারি না ইকুয়াল টু 3/2 পিভি। তো পিভি কি নির্দেশ করছে? পিভি কি নির্দেশ করছে? শক্তি নির্দেশ করছে, শক্তি বা গতিশক্তি নির্দেশ করছে। তাহলে গ্যাস প্রসঙ্গে পিভি কি নির্দেশ করছে? গ্যাস প্রসঙ্গে পিভি শক্তি নির্দেশ করছে। গ্যাস প্রসঙ্গে পিভিটা শক্তি নির্দেশ করছে। পরেরটা দেখি, প্রদর্শিত লজিক সার্কিটের ক্ষেত্রে আউটপুট y=1 এর জন্য ইনপুট এ বি সি এর কোন মানটি সঠিক? সরি ভাইয়া, এখানে তোমাদের সার্কিটটা আঁকা নেই। হ্যাঁ, সার্কিটটা আঁকা না থাকলে তো আমি বলতে পারবো না। তো এখানে যে টাইপ করছে সে মনে হয় সার্কিটটা পরে আঁকতে চেয়েছিল, পরে আর আঁকা হয়নি, পরে ওইভাবে আবার সিলেক্ট করে ফেলছে। তো অনিচ্ছাকৃত ভুলের কারণে ক্ষমা চাচ্ছি। পরের কোশ্চেনটা আমরা দেখি। পরের কোশ্চেন বলছে একটি গাড়ির টায়ারে 30°C তাপমাত্রায় বায়ু ভর্তি করা হলো। টায়ারের ভিতরে যদি 6.6% বৃদ্ধি পায়, টায়ারের ভিতরের চাপ কত 6.6% বৃদ্ধি পায়, তাহলে টায়ারটি বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত গাড়িটি নিরাপদে চালানো যাবে? কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত? তার মানে T2 জিজ্ঞাসা করছে, যেখানে T1টা দেওয়া আছে 30°C, তাই না? আয়তন, হ্যাঁ, গাড়ির টায়ারের আয়তনের ক্ষেত্রে কি ধ্রুব আয়তন, তার মানে কি ভিটা কনস্ট্যান্ট, ভিটা কি কনস্ট্যান্ট। তাহলে কি আমরা লিখতে পারি P1/T1 সমান P2/T2 or T2 equal to P2/P1 into T1। দেখো তো চাপ কত 6.6% বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় মানে কি পার্সেন্টেজের ক্ষেত্রে সবসময় 100 ধরতে হয়। পার্সেন্টেজের ক্ষেত্রে সবসময় 100 ধরতে হয়। তাহলে যদি বলা হয় 5% বৃদ্ধি, তাহলে হবে কত 105। এখানে বলেছে কত 6.6% বৃদ্ধি, তার মানে 106.6 ইন্টু T1 কত 30°C। 30°C মানে 303 কেলভিন। এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা T2 এর মান, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পরেরটা দেখো তো, বলছে 8.9 নিউটন বাতাসের বাধা অতিক্রম করে 2 কেজি ভরের একটি কাঁঠাল গাছ থেকে সোজা নিচের দিকে পড়েছে, তাহলে কাঁঠালের ত্বরণ কত? তাহলে কাঁঠালের ত্বরণ কত? একটা কাঁঠাল গাছ থেকে নিচে পড়ছে, সেখানে বাতাসের বাধা হচ্ছে কত 8.6 নিউটন। বাতাসের বাধাটা 8.6 নিউটন। তারপর বলছে কি তাহলে কাঁঠালের ত্বরণ কত? দেখো এই অঙ্কটা 8.6 নিউটন বাতাসের বাধা দিয়ে একটা নারকেল পড়ানো অঙ্ক আছে, আর এখানে কাঁঠাল পড়ানো। তার মানে কি একেবারে হুবহু কমন না, একেবারে মানটান সবকিছু এক, শুধুমাত্র নারকেলের জায়গায় কাঁঠাল দিয়েছে। এই কারণে আমি বারবার বলি কোশ্চেন ব্যাংক সলভ করতে। তোমরা বিগত 10 বছরের কোশ্চেন নিয়ম সহ যদি টাইপ সহ নিয়ম সহ যদি সলভ করো, অনেক কিছু শিখতে পারবা। তো দেখো আমরা জানি লব্ধি বল F=ma। এখন লব্ধি বল বা নিট বল এফটা কি, নিট বলটা কি দেখো mg বলে পড়ছে। হ্যাঁ, একটা বস্তু নিচের দিকে পড়ছে মানে কি অভিকর্ষ ত্বরণে পড়ছে, তার মানে mg বল। সেখান থেকে বাতাসের বাধা কি ওকে বাধা প্রদান করছে না, তার মানে কি মাইনাস হবে 8.6 ইকুয়াল টু ma or a equal to mg minus 9.8। m কত 2 কেজি, g is 9.8 minus 8.6 by m হচ্ছে আবার 2 কেজি। ক্যালকুলেশন করলে যা হবে তাই 19.6 থেকে 8.6 বাদ দিবা, তাকে 2 দ্বারা ভাগ করবা,
তাহলেই কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাচ্ছ। পরেরটা দেখো, 29°C তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত? নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত? কোশ্চেনটা আসছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় থেকে। তো কি চেয়েছে? ফাইনালি চেয়েছে গতিশক্তি কত। তোমরা জানো গতিশক্তি ইকে ইকুয়াল টু 3/2 nRT। গতিশক্তি ইকে ইকুয়াল টু কত? 3/2 nRT। তাহলে 3/2 n কি মোল সংখ্যা? n হচ্ছে মোল সংখ্যা, দেয়া নেই। মোল সংখ্যা না দেয়া থাকলে তোমরা জানো মোল সংখ্যা ইকুয়াল টু ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যায়। ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল সংখ্যা পাবে। তাহলে ভর আছে কত? 3। আণবিক ভর কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে 28 ইন্টু r। 18 r হচ্ছে মোলার গ্যাস ধরো 8.31 ইন্টু টি। টি হচ্ছে তাপমাত্রা, টি এ তাপমাত্রা। তাপমাত্রা দেখো কত দেওয়া আছে? তাপমাত্রা দেওয়া আছে 29°C, মানে 273 যোগ 29। 273 যোগ 29 মানে 302। ওকে, এটা ক্যালকুলেশন করলে তোমরা কাঙ্ক্ষিত উত্তরটা পাবা, তোমরা যে উত্তরটা চাচ্ছ। পরের কোশ্চেনটা দেখি তো। পরের কোশ্চেনটা বলছে পয়েন্টিং ভেক্টর। পয়েন্টিং ভেক্টর কোনটা? আমরা জানি পয়েন্টিং ভেক্টর s ইকুয়াল টু e এবং h এর ক্রস গুণফল। পয়েন্টিং ভেক্টর s ইকুয়াল টু কি? s ইকুয়াল টু e এবং h এর ক্রস গুণফল। তাহলে অপশন সি রাইট আনসার, পয়েন্টিং ভেক্টর সমান। পরেরটা দেখি, বলছে যদি সি ভেক্টর সমান a ক্রস b হয় এবং b ভেক্টর সমান b ক্রস a হয়, তাহলে c ডট a সমান কত? দেখো এখানে d ভেক্টর সমান দেওয়া আছে কি? b ভেক্টর গুণ a ভেক্টর। এটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে মাইনাস a ভেক্টর গুণ b ভেক্টর, তাই না? ব্যাপারটা তাই। আমরা জানি ক্রস গুণনের ফলে, ক্রস গুণন করতে যে আমরা যদি উল্টায় ফেলি তাহলে একটা মাইনাস হবে, মানে a ক্রস b ইকুয়াল টু মাইনাস b ক্রস a জানি আমরা, তাই তো? এটা জানি a ক্রস b ইকুয়াল টু মাইনাস b ক্রস, তার মানে মাইনাস a ক্রস b। তো দেখো তো a ক্রস b ভেক্টর সমান কি? c ভেক্টর। তো তার আগে একটা মাইনাস আছে, তাহলে আমি পাইলাম d ভেক্টর সমান মাইনাস c ভেক্টর। d ভেক্টর সমান মাইনাস c ভেক্টর, অর্থাৎ c ভেক্টর যেদিকে যাচ্ছে d ভেক্টর তার উল্টো দিকে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে? 180 ডিগ্রি। এই দুইটা তথ্য থেকে আমরা পাইলাম c এবং d এর ভিতরের অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে c ডট a সমান cd cos থিটা। এখন cos থিটার মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। cos থিটার মান কত? 180। তো cos 180 ডিগ্রির মান -1। cos 180 ডিগ্রির মান কত? -1। তাহলে এখানে cd আর cos 180 আলটিমেটলি -cd। এটা বলছে একটি তারের উপাদানের ইয়াং এর গুণাঙ্ক এত, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে কত পিরিয়ড প্রয়োগ করতে হবে? কত পিরিয়ড প্রয়োগ করতে হবে? আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক y সমান f/a y ছোট হাতের l ভাগ বড় হাতের l। যে কোনো গুণাঙ্ক মানেই পীড়ন বাই বিকৃতির অনুপাত। যে কোনো গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতির অনুপাত। তার মানে পীড়ন মানে কি? f/a, আর ইয়ং এর গুণাঙ্ক মানে দৈর্ঘ্য বাড়াবার বিকৃতি, তার মানে ছোট হাতের l ভাগ বড় হাতের l। এখানে চেয়েছে পীড়ন চেয়েছে, তার মানে f/a এর মান জিজ্ঞেস করছে। ইকুয়াল টু কি হবে? y ছোট হাতের l ভাগ বড় হাতের l। y এর মান কত? ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11। দৈর্ঘ্য 15% বৃদ্ধি পায়। দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি? 15% বৃদ্ধি। তার মানে পার্সেন্টেজের ক্ষেত্রে প্রাথমিকটা সবসময় 100 ধরতে হয়,
আর পরিবর্তনটা 15% বৃদ্ধি মানে কত হয়েছে? 115 হয়েছে। তার মানে ছোট হাতের এল মানে পরিবর্তনটা হয়েছে কত? 15। পরিবর্তনটা হয়েছে 15 আর ছিল কত? 100। ওকে, পরিবর্তনটা হয়েছে 15, ছিল হচ্ছে 100। এই অপশন, এই ক্যালকুলেশন করলে এই অপশন উত্তর হবে। এটাই ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনের এ ইউনিট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইউনিটের ফিজিক্সের 20টা কোশ্চেনের সলিউশন। তোমরা পরবর্তীতে কোন ভিডিও পেতে চাও সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমরা তোমাদের ডিমান্ড অনুসারে নতুন নতুন ভিডিও দিতে থাকবো। তো তোমরা সবাই ভালো মতো পড়াশোনা করো, এই অ্যাডমিশন জার্নিটা শুভকর হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবা।